গুপ্তা সাহেব, ব্যাপারটা ঠিক খুন নয়, তবে অনেকটা খুনের মতো। গাড়ির জানলার বাইরে চোখ রেখে বিকেলের কলকাতা দেখতে দেখতে কথাটা বলল ইন্সপেক্টর রঘুপতি যাদব। ক্যাডবেরি রঙের মারুতি 800 শ্যামবাজার পাঁচমাথার মোড় ছুঁয়ে এগোচ্ছিল বাগবাজারের দিকে। গাড়ির পেছনের সিটে উদ্বিগ্ন মুখে বসেছিল রঘুপতি। ওর পাশেই বসে অধ্যাপক ডক্টর অশোকচন্দ্র গুপ্ত। এমনিতে অশোকের প্রিয় উইলস ফিল্টার, কিন্তু রঘুপতি কোথা থেকে যেন একটা কার্টন ডানহিল জোগাড় করে অশোককে উপহার দিয়েছে একটু আগেই। আর সেই সঙ্গে উপহার দিয়েছে একটা সমস্যা, যেটা ঠিক খুন নয়, খুনের মতো। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সাহিত্যের মিস্ট্রিতে তোমাদের সবাইকে জানাই আর একবার নতুন করে সুস্বাগতম। আর একটা দারুণ লোমহর্ষকর রহস্য গল্পের ঝুলি নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। চলো আজকের গল্পের বাকিটাও আমরা শুনে নিই। সিগারেটের ধোঁয়া ছেড়ে প্রাক্তন ছাত্র রঘুপতিকে দেখছিলেন অশোক। ছোট করে ছাঁটা চুল, কাঁচা পাকা চওড়া গোঁফ, তামাটে মুখ, সামান্য বসন্তের দাগ, হাতের শিরা এবং পেশি দুশ্মনদের সাবধান করে দেওয়ার মতো। আর চোয়ালের উদ্ধত্ত রেখা, সেখানে জুড়ে দিয়েছে একটা বেপরোয়া ভাব। এছাড়াও একটা কিলার ইনস্টিংক্ট যেন আবছাভাবে খুঁজে পাচ্ছিলেন অশোক। ছাত্রজীবনের রঘুপতির সঙ্গে আজকের কাজপাগল ইন্সপেক্টর রঘুপতি যাদবের কতটা অমিল, সেটাই ভাবছিলেন ওর প্রাক্তন স্যার অশোকচন্দ্র গুপ্ত। এছাড়া স্যার, ব্যাপারটার মধ্যে পাখিও আছে। অশোকের দিকে ঘুরে তাকিয়ে বলল রঘুপতি, आपका फेवरिट पंछी और उसके साथ एक रूबी की कहानी। চোখে জিজ্ঞাসা ফুটিয়ে তুলে অশোকচন্দ্র বললেন, রুবির কাহিনী? তার মানে? রুবি, যাকে বাংলায় আপনারা চুনি বলেন, জেমস্টোন, খুব কস্টলি। ধোঁয়া ছেড়ে হাসলেন অধ্যাপক গোয়েন্দা। বললেন, তোমার টেনশন কমাও রঘুপতি। তখন থেকে যেরকম খাপছাড়াভাবে ইনফরমেশনের টুকরো ছড়িয়ে চলেছ, তাতে আমার মতো থিঙ্কিং মেশিনেরও মস্তিষ্ক ঘূর্ণিত। তোমাকে তো বহুবার বলেছি, গায়ের জোরের লড়াইয়ে স্পিডটা একটা ফ্যাক্টর, কিন্তু বুদ্ধির লড়াইয়ে নয়। নাও কাম অন, বেশ রয়ে সয়ে গুছিয়ে গল্পটা আমাকে বলো। একটু আহত হয়ে রঘুপতি বলল, বলছি গুপ্তা সাহেব, কিন্তু ঘূর্ণিত মানে কি? হো হো করে হেসে উঠলেন বৃদ্ধ হনু। ছোট হয়ে আসা সিগারেটের টুকরোটা গাড়ির জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে বললেন, সে তোমাকে পরে বলে দেবো, এখন শুরু করো তোমার রুবি কি কাহানি। ওদের গাড়ি তখন বাগবাজারের বাটার দোকানের কাছে বাঁদিকে বাঁক নিচ্ছে। রঘুপতি যাদব একটু গম্ভীর মুখে বলতে শুরু করলো। ওর ভুরু কুঁচকে গেল, চোখ সামান্য ছোট হয়ে এলো। ওর পাশে বসা খদ্দরে ঢোলা পাঞ্জাবি আর পাজামা পরা বৃদ্ধ মানুষটি তখন আনমনাভাবে মাথার সাদা চুলের গোছায় টান মারছে আর বাগবাজারের বাটার মোড়ের পুজোর কেনাকাটার ভিড় দেখছেন। কিন্তু তার কান ও মস্তিষ্কের মনোযোগ পুরোপুরি রঘুপতির দিকে। রঘুপতি কাছ থেকে সংক্ষেপে যা জানা গেল তা হলো এই, বাড়িটার নাম লালমহল। বাগবাজারের গঙ্গার ঘাটে কাছাকাছি দুমহলা পুরনো বাড়ি। বাড়ির দালানে বিশাল বিশাল ডোরাকাটা থাম, থামের মাথায় কার্নিশের খাঁজে গোলা পায়রার বাস। বাড়ির চণ্ডী মণ্ডপে এখনও ছোট মাপের দুর্গাপূজা হয়। বাড়িটার রং লাল, অন্তত এককালে তাই ছিল। কালের প্রকোপে সেই লাল কোথাও গোলাপি, কোথাও বা বর্ণহীন হয়ে পড়েছে। বাড়ির সদর দরজায় রংচটা শ্বেতপাথরের ফলকে লেখা, রায় বাহাদুর রবীন্দ্রলাল গোস্বামী। রবীন্দ্রলাল অন্তত 40-42 বছর আগেই ইহলোক ছেড়েছেন, তবে তার 4 ছেলে এখনও বহাল তবিয়তে লালমহলে বাস করেন। বড় ছেলে শ্যামসুন্দর লাল গতকাল মারা গেছেন। তিনি সবসময় পাখি নিয়ে মেতে থাকতেন। মেজ ছেলে চুনিলাল মণিরত্নের ব্যবসা করেন। দেবদেবী ভক্ত, ধর্মভীরু মানুষ, অন্য ভাইদের মতো সংসার ধর্ম করেননি।
সেজ রঙ্গলাল হিসেব মতো বেকার, তবে শোনা গেছে তিনি নাকি টুকটাক সাপ্লাইয়ের কাজ করেন। আর সকলের ছোট গজেন্দ্রলাল এখনও ঠিক কোন ব্যবসায় থিতু হতে পারেননি। ঘটনাটা ঘটেছে গতকাল দুপুর 2টো নাগাদ। শ্যামসুন্দরলালের কাছে একটা ফোন এসেছিল। কে ফোন করেছিল সেটা জানা যায়নি। টেলিফোনে উত্তেজিত হয়ে কথা বলতে বলতেই তিনি আচমকা হার্ট ফেল করে মারা যান। তার চিৎকারে বাড়ির অনেকে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ। ব্যাপারটায় এমনিতে কোনো জটিলতা ছিল না, অত্যন্ত স্বাভাবিক মৃত্যু। তাছাড়া শ্যামসুন্দরলালের বয়সও হয়েছিল প্রায় 62। কিন্তু গোলমাল বাঁধালেন চুনিলালবাবু। তিনি বললেন যে প্রায় 2 লাখ টাকা দামের একটা টকটকে লাল চুনি তিনি তার বর্দার কাছে রাখতে দিয়েছিলেন। সেটার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেই জন্যই গুপ্তা সাহেবকে জরুরি তলব করেছে রঘুপতি। খুঁজে বের করতে হবে চুনিলালবাবুর চুনি। রঘুপতির কথা শেষ হতে না হতেই অশোকচন্দ্র প্রশ্ন করলেন, শ্যামসুন্দরলালের মারা যাওয়ার ব্যাপারটা তুমি খুনের মতো বলছো কেন? বলছি কি আর সাধে? একটা দীর্ঘশ্বাস ফেলল রঘুপতি। তারপর বলল, ওই হতচ্ছাড়া জেবরাতের জন্য কদিন ধরেই কোন এক আদমি শ্যামসুন্দরকে থ্রেট করছিল। তাতে উনি ভয়ও পেয়েছিলেন, আবার খুব এক্সাইটেড হয়েও পড়েছিলেন। আমার মনে হচ্ছিল উনি এভাবে মারা না গেলে হয়তো ওই আননোন পার্সনের হাতেই খুন হয়ে যেতেন। অশোকচন্দ্র এক ফাঁকে সিগারেট ধরিয়ে ফেলেছেন, আবার সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, সেই লোকটা কেমন করে জানলো যে চুনিটা শ্যামসুন্দরলাল বাবুর কাছে আছে? ঠোঁট উল্টে রঘুপতি বলল, কে জানে, হয়তো কারো কাছ থেকে ইনফরমেশন পেয়েছে। যখন শ্যামসুন্দর মারা যান তখন চুনিলাল কোথায় ছিলেন? বাড়িতেই। কথাটা বলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে রঘুপতি কি যেন দেখল। তারপর বলল, স্যার, আমরা লালমহলে এসে গেছি। বাড়ির সামনে ভাঙাচোরা ট্রাম রাস্তা, কোথাও কোথাও জল জমে আছে। বাড়ির উল্টো দিকে 2টো বিশাল মাপের গোডাউন, তার পেছনেই বোধহয় গঙ্গা। ড্রাইভারকে গাড়ি পার্ক করতে বলে রঘুপতি অশোকচন্দ্রকে আমন্ত্রণ জানিয়ে বলল, আইয়ে স্যার, ওয়েলকাম টু লালমহল। অশোকচন্দ্র প্রাক্তন ছাত্রের ভঙ্গি দেখে সামান্য হাসলেন। তারপর মাথার সাদা চুলে হাত চালিয়ে বললেন, চলো দেখা যাক তোমার চুনিলাল বাবুর চুনি উদ্ধার করা যায় কিনা। কলিং বেল টিপতেই বাড়ির দরজায় একজন বয়স্ক পুরুষ এসে হাজির হলেন। দেখে বনেদি বাড়ির পুরাতন ভিত্ত বলেই মনে হলো। রঘুপতি নিজের পরিচয় দিতেই দ্রুত আদর আপ্যায়ন শুরু হয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে রঘুপতি যাদব নিচু গলায় বলল, ব্যাপারটা লালবাজার পর্যন্ত গড়াতো না, তবে চুনিলাল বাবুর থোড়া বহুত আপার লেভেল কানেকশন আছে, সেই জন্যেই। কথা বলতে বলতে ওরা চৌকো মাপের বিশাল ঠাকুর দালানে এসে পড়েছিলেন। তার একপাশে চণ্ডী মণ্ডপ, সেখানে প্রতিমা গড়ার কাজ চলছে। এখন শুধু শেষ তুলির টান আর সাজসজ্জা বাকি। হঠাৎই ওদের সামনে এসে দাঁড়ালেন শ্যামলা রঙের একজন ভদ্রলোক। তার ডান হাতের 3 আঙুলে রূপো দিয়ে বাঁধানো 3টে পাথরের আংটি। প্রকট হেসে তিনি বললেন, আগমনের খবর পেয়েছি, তাই রিসিভ করতে এসেছি। অধমের নাম রঙ্গলাল, চুনিটা বেপাত্তা হয়েছে গতকাল। অশোকচন্দ্র অবাক হয়ে লালমহলের রঙ্গলাল বাবুকে দেখছিলেন। পরনে ফতুয়া গোছের পাঞ্জাবি আর ধুতি, মাথার মাঝখানে সিথি, তেল চকচকে কোঁকড়ানো চুল, ছোট ছোট চোখ, কপালের বাঁদিকে একটা ছোট আঁচিল। শ্যামসুন্দরলাল বাবু কোন ঘরে মারা গিয়েছিলেন? রঘুপতি জানতে চাইল। রঙ্গলাল অতিরিক্ত বিনয় প্রকাশ করে বললেন, দোতলার পাখি ঘরে, ওই ঘরটা ঠিক ওপরে। আঙুল তুলে দূরের কোণে একটা ঘর দেখালেন তিনি। ওরা 3জনে উঠোন পেরিয়ে এগোলেন দোতলায় ওঠার সিঁড়ির দিকে।
তখনই কোথা থেকে ছুটে এলো বছর 9-10-এর একটা ছোট মেয়ে। হাঁপাতে হাঁপাতে রঙ্গলাল বাবুকে লক্ষ্য করে বলল, জেঠু জেঠু, মেজো জেঠু বলেছে ওদের পাখি ঘরে নিয়ে বসাতে। কথাটা বলেই মেয়েটা ছুটতে চলে গেল। রঙ্গলাল বাবু বললেন, গজেন্দ্র ছোট মেয়ে। পুরনো আমলের শান বাঁধানো চওড়া সিঁড়ি, পালিশ করা মেহগনি কাঠের রেলিং, সিঁড়ির ল্যান্ডিংয়ের দেওয়ালে এক অভিজাত পুরুষের তৈলচিত্র গিল্ড ফ্রেমে বাঁধানো। কে জানে, ইনি হয়তো স্বর্গীয় রবীন্দ্রলাল গোস্বামী। গতকালই একজন মানুষের মৃত্যু ঘটে গেছে এই বাড়িতে, অথচ রঙ্গলালকে দেখে মোটেও মনে হচ্ছে না তেমন কোনো আঘাত পেয়েছেন। তবে বাড়িটাকে কেমন যেন বেশি রকম চুপচাপ মনে হলো। শুধু পায়রার বকম বকম ওদের কানে আসছিল। অশোকচন্দ্র সিগারেট শেষ হয়ে গিয়েছিল খানিক আগেই। দোতলার পাখি ঘরে পৌঁছেই তিনি দ্বিতীয় সিগারেট ধরালেন। ঘরটাকে এক পলক দেখার পর তিনি যে বেশ উত্তেজিত হয়ে পড়েছেন সেটা রঘুপতি যাদব স্পষ্ট বুঝতে পারল। কারণ পাখি ঘরে সাজানো রয়েছে অসংখ্য পাখির স্টাফ করা মডেল, নানান মাপের রং বেরঙের পাখি, কিন্তু ওরা সকলেই স্থির, চুপচাপ। পাখি ঘরটাকে ঘর না বলে হল ঘর বলাই ভালো। ঘরের মাপ অন্তত 20 ফুট বাই 30 ফুট। ঘরের মেঝেতে সাদা কালো মার্বেল পাথরের নকশা, সেই নকশায় সময়ের কোনো ছাপ পড়েনি, এখনো দিব্যি ঝকঝকে তকতকে। চুনিলাল বাবু একটা আরাম কেদারায় চিন্তিত মুখে বসেছিলেন, হাতে জ্বলন্ত সিগারেট, চোখ লাল। ওদের ঢুকতে দেখেই তিনি উঠে দাঁড়ালেন। সংক্ষেপে পরিচয়ের পালা শেষ করে বলে উঠলেন, কিছু মনে করবেন না ইন্সপেক্টর যাদব, সরাসরি কাজের কথায় আসি। অসহজ অবস্থায় কি বিশ্রী ঝঞ্ঝাটে পড়লাম বলুন তো। একটু থেমে কয়েকটা চেয়ার দেখিয়ে তিনি অশোকচন্দ্র গুপ্ত আর রঘুপতি যাদবকে বসতে বললেন। বসুন, আপনারা বসুন। আপনারা আসছেন শুনে ছোট ভাইকে বাইরের কাজের দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি আপনাদের জন্যই ওয়েট করছি। চুনিলাল বাবুর পরনে হাফহাতা সাদা শার্ট আর পাজামা, গলায় সরু সোনার চেন, মাথার চুল পাতলা হয়ে এসেছে, জুলফির কাছটা চুলে দিব্যি পাক ধরেছে। এসেজি ঘরটায় চোখ বুলিয়ে দেখছিলেন। ঘরের আসবাবপত্র যা কিছু সবই ব্রিটিশ আমলের। একপাশে বড় মাপের টেবিল চেয়ার, চেয়ারে ফুল কাটা তাকিয়া বসানো, আর টেবিলে গাদা গুচ্ছের বই আর কাগজপত্র। সেই সঙ্গে রয়েছে পেন, পেন্সিল, আতস কাঁচ, পেতলের পেপারওয়েট আর কয়েকটা পাখির পালক। টেবিলের বাঁদিকে রাখা কর্ডলেস টেলিফোন। দেখেই বোঝা যায় এটা ছিল শ্যামসুন্দরলালের পড়াশোনার ঘর। ঘরটার 3 দিকের দেওয়ালের বড় বড় মাপের দেওয়াল আলমারি, তাতে ঠাসা বইয়ের রাজ্য। অশোকচন্দ্র নজরে পড়ল সেখানে সালিম আলী ও ডিলান রিপলের কয়েকখানা লেখা ভারত ও পাকিস্তানের যাবতীয় পাখির হাত বই পরপর সাজানো রয়েছে। ঘরের সিলিংয়ে ঝুলছে 2টো 4 ব্লেডের পাখা, দেখে বোঝা যায় ব্লেডগুলো কাঠের তৈরি। আর ঘরের দুদিকের দেওয়ালে ডিজাইন করা শৌখিন পিতলের ব্র্যাকেটে ঝুলছে আধুনিক বৈদ্যুতিক বাতি। অন্ধকার ঘন হয়ে আসায় চুনিলাল বাবু সুইচ টিপে বাতিগুলো জ্বেলে দিলেন। তারপর রঘুপতির কাছে এসে বললেন, আমার দাদা দেবতুল্য মানুষ ছিলেন। ওর হার্টের প্রবলেম ছিল ঠিকই, কিন্তু হয়তো আরো কয়েক বছর বাঁচতেন। আমার জন্যেই অকালে বর্দার প্রাণটা গেল। বৌদির দিকে আমি আর তাকাতে পারছি না, অথচ আমারও উপায় নেই। চুনিটা খুঁজে না পাওয়া গেলে আমাকেও হয়তো গুপ্তঘাতকের হাতে মরতে হবে। তাই শোক তাকে ভুলে রেখে পাগলের মতো চুনি খুঁজতে বসেছি। চুনিলাল বাবু থামতেই রঘুপতি তাকালো অশোকচন্দ্রের দিকে। বৃদ্ধ তখন চোখ বুঝে সিগারেটের জম্পেশ টান দিচ্ছেন। রঘুপতি বলল,
গুপ্তা সাহেব, আমার সঙ্গে চুনিবাবুরই টেলিফোনে কথা হয়েছিল। আপনি ওকে কি জিজ্ঞাসা করবেন করুন। অশোকচন্দ্র চোখ খুলে পাখির মেলার দিকে তাকালেন। কম করেও 100 পাখি সাজানো রয়েছে ঘরের ডান দিকটায়। তার সবই পশ্চিম বাংলার পাখি। ছোট মাছরাঙা, বাঁশপাতি, টুনটুনি, চন্দনা, দোয়েল, কাদাখোঁচা, শ্যামা, ময়না, নীলকণ্ঠ, চাকদোয়েল, বেনেবৌ, এমনকি একটা মোহনচূড়াও রয়েছে। পাখিগুলোর পায়ের কাছে সাদা কার্ডে ওদের পরিচয় লেখা, ঠিক যেমনটি জাদুঘরে থাকে। অশোক জানতে চাইলেন, ট্যাক্সিডার্মি করা এই পাখিগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে? চুনিলাল বাবু বললেন, দাদার খেয়াল, বেশিরভাগই কেনা, তবে কয়েকটা বোধহয় নিজে অর্ডার করে করিয়েছিলেন। চুনির ব্যাপারটা আমাদের একটু খোলসা করে বলুন। চুনিলাল বাবু ওদের কাছাকাছি একটি চেয়ার নিয়ে বসেছিলেন। কিছুক্ষণ উসখুস করে তারপর বললেন, আমি মণিরত্নের ব্যবসা করি, মানে দামি পাথর কেনাবেচা করি। নিজে পাথর কাটিংও করি, পালিশও করি, তবে সেরকম এক্সপার্ট নই। ছাদের দক্ষিণ দিকের একটা ছোট ঘরে আমার কাটিং মেশিন আর গ্রাউন্ডিং মেশিন আছে। সে যাই হোক, পাথরের কাজ কারবারে আমাকে প্রায় রোজই বটতলা আর মিছুয়ায় যেতে হয়। সেখানেই মহাজনদের কাছ থেকে দরকার মতো মাল নিয়ে আসি। তো দিন সাতেক আগে মিছুয়াতে এক মহাজনের ঘরে আমি একটা বার্মিজ রুবি পেয়ে যাই। চুনিটার রং ঠিক পায়রার রক্তের মতো গাঢ় লাল, আর একেবারে বেদাগ। আমি সেখানে গিয়েছিলাম খড় কিনতে। খড় মানে? চুনিলালকে বাধা দিয়ে জানতে চাইলেন অশোকচন্দ্র। খড় মানে একেবারে পাথর, যেটা দেখে দামি পাথর বলে একেবারেই বোঝা যায় না। সেইগুলো অ্যাসিড ট্রিট করে ঠিক মতো কেটে পালিশ টালিশ করতে পারলে অনেকগুলো দামি পাথর পাওয়া যেতে পারে। এর আগেই বেশ কয়েকবার খড় কিনে আমি ভালো প্রফিট করেছি। তারপর কি হলো? অধৈর্য হয়ে প্রশ্ন করল রঘুপতি। হ্যাঁ, যা বলছিলাম, আমার একজন কোটিপতি কাস্টমার বার্মিজ চুনির কথা বলে রেখেছিল। এই চুনিটার হদিশ পেতেই আমার মনটা নেচে উঠল। এটা তাকে বেচতে পারলে অন্তত 30% প্রফিট করা যাবে। সেই কাস্টমারের নাম কি? রঘুপতি গম্ভীরভাবে প্রশ্ন করল। চুনিলাল বাবু অবাক চোখে তাকালেন রঘুপতির দিকে। বললেন, মাফ করবেন ইন্সপেক্টর যাদব, কাস্টমারের নাম বলতে পারবো না, ট্রেড সিক্রেট। মাথার চুলের গোছায় হাত চালিয়ে অশোকচন্দ্র জিজ্ঞাসা করলেন, পাথরটার সাইজ কিরকম ছিল? চুনিলাল গোস্বামী ব্যবসায়ীর ঢঙে বললেন, প্রায় 9.5 রতি, মানে 9.25 ক্যারেটের কাছাকাছি। ক্যারেটের হিসেব কেমন জট পাকিয়ে যায়। হেসে বললেন অশোকচন্দ্র, 1 ক্যারেট মানে কত গ্রাম? 200 মিলিগ্রাম। এই পাথরটার ওজন প্রায় 2.25 গ্রাম মতো ছিল, আর বেশ লম্বাটে। ফির ক্যা হুয়া? রঘুপতির ধৈর্যে যে ভালো রকম টান পড়েছে সেটা তার প্রশ্নের ঢঙেই বোঝা গেল। চুনিলাল কি যেন চিন্তা করছিলেন। রঘুপতির প্রশ্নে চমকে উঠে বললেন, পাথরটা আমি চেনা মহাজনের কাছ থেকে 2 সপ্তাহের ধারে নিয়ে আসি, কিন্তু ওটা নিয়ে আসার পরদিন থেকেই কেউ আমাকে টেলিফোন করে হুমকি দিতে থাকে। বলে যে পাথরটা যেন আমি কাউকে বিক্রি না করে সোজা আবার মহাজনের কাছে ফেরত দিয়ে আসি।
মিস্টার গুপ্ত, আমাদের হিরে জহরতের লাইনে উড়ো টেলিফোনের হুমকি দেওয়ার ব্যাপারটা নেহাতই মামুলি। তাই আমি প্রথম প্রথম ব্যাপারটাকে পাত্তা দিইনি। কিন্তু দিন দিনেক যেতে না যেতেই হুমকির ব্যাপারটা সিরিয়াস চেহারা নিতে থাকে। মার্কেট থেকে কানাঘুষোয় খবর পেলাম এত বড় বার্মিক চুনি বাজারে বহুদিন আসেনি। তাই হিসেব ছাড়া দাম দিয়ে কেনার মতো দু তিনজন কাস্টমার নাকি ওটার জন্য হন্য হয়ে একেবারে মরিয়া হয়ে উঠেছে। তাদের এজেন্টরা নাকি মারাত্মক রকম ডেঞ্জারাস। তখন আমি একটু থেমে চুনিলাল বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তখন আমি ব্যাপারটা বড়দাকে খুলে বলি। বড়দা ছিলেন দেবতুল্য মানুষ। বাবা মারা যাওয়ার পর থেকেই একরকম পুত্রস্নেহে ছোট ছোট ভাইদের মানুষ করেছেন। আমাদের বিষয় সম্পত্তি সজাগ হয়ে দেখাশোনা করেছেন। আমাদের সব রকম বিপদ আপদ থেকে আগলে আগলে রেখেছেন। চুনিলাল বাবুর চোখে জল এসে গেল। মুখটা সামান্য ঘুরিয়ে নিয়ে শার্টের হাতা দিয়ে চোখ মুছে নিয়ে বললেন, বড়দা চলে গিয়ে আমাদের মাথার উপর থেকে বটগাছের ছায়াটা সরে গেল। আমার বিপদের কথা শুনে বড়দা আমাকে বললেন, তোর কোনো চিন্তা নেই, তুই চিনিটা আমার কাছে দে, আমি ওটা রেখে দেব। তারপর দেখি কে ওটা আমার কাছ থেকে নিতে পারে। আমি সেই মতো বড়দাকে পাথরটা দিয়ে দিই পরশুর আগের দিন, মানে শুক্রবার। কিন্তু আশ্চর্য, তার পরদিন থেকেই সেই নাম না জানা লোকটা বড়দাকে যা তা বলে শাসাতে থাকে। দাদার একটাই দোষ ছিল, অল্পেতেই ভীষণ রেগে যেতেন। এই করে করেই হার্টের ট্রাবল বাঁধিয়েছিলেন। আগে দুবার স্ট্রোক হয়ে গিয়েছিল। তাই দাদা যখন লোকটার সঙ্গে টেলিফোনে চিৎকার করে কথা বলতেন তখন আমার ভয় করত। পরশু রাতেই আমি ঠিক করি ঢের হয়েছে, চুনি বেচে প্রফিটে আর কাজ নেই, ওটা আমি মহাজনকে ফেরতই দিয়ে দেব। কিন্তু দাদাকে সে কথা বলতেই তিনি একেবারে অগ্নিশর্মা। ফলে আমি গৃহশান্তির কথা ভেবে চুপ করে যাই। তারপর তারপর কাল দুপুরে ওই লোকটা আবার টেলিফোন করে। দাদা তখন এই ঘরে ওই চেয়ারটাই বসেছিলেন। দাদার চিৎকার চেঁচামেচি শুনে আমি পাখি ঘরে ছুটে আসি। দাদা তখন টেলিফোনে বলছেন, আমি থাকতে কেউ চুনির গায়ে আঁচড়টি পর্যন্ত কাটতে পারবে না। আমাকে ভয় দেখানো অত সহজ না। আমি দাদাকে সামাল দেওয়ার চেষ্টা করলাম, কারণ দাদার তখন চোখ মুখ লাল, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। তারপর আমাদের তিন ভাইয়ের চোখের সামনেই বুক খামচে ধরে বড়দার টেবিলে কাত হয়ে পড়েন। চেয়ারে বসা অবস্থাতেই তিনি টেবিলে পড়েছিলেন বলে সেরকম আঘাত পাননি, কিন্তু বুক বুকের কষ্টটা নিশ্চয়ই খুব মারাত্মক হচ্ছিল, কারণ তিনি বুকের কাছে হাত ঘষছিলেন বারবার। আর যন্ত্রণার টুকরো টুকরো শব্দ বেরিয়ে আসছিল তার মুখ দিয়ে। আমি গজেনকে পাঠালাম পাড়ারই এক ডাক্তারকে তক্ষুনি ধরে নিয়ে আসতে, কিন্তু বেশ বুঝতে পারছিলাম বর্দার সময় ফুরিয়ে এসেছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, শরীর প্রায় স্থির, মুখ থেকে এক টানা গোঙানির শব্দ বেরিয়ে আসছিল। বর্দা আমাকে বলছিলেন চুনিটা তিনি লুকিয়ে রেখেছেন, এমন জায়গায় লুকিয়ে রেখেছেন যে কেউ ওটা খুঁজে পাবে না। সে কথা আমার মনে ছিল, তাই ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে নিষ্ঠুরের মতো চেঁচিয়ে জানতে চেয়েছি, বর্দা চুনিটা কোথায় রেখেছ? উত্তরে বর্দা গোঙানির মতো শব্দ করে দুবার বললেন, পেলি না গো, পেলি না গো। তারপরই সব শেষ। কাল দুপুর থেকে আমরা দাদার সৎকার নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর কাল সারা রাত ধরে আমি চুনিটার খোঁজ করেছি। বৌদি ওই শোকের মধ্যেও আমাকে দারুণভাবে সাহায্য করেছেন। আমাকে হয়তো সবাই অমানুষ ভাবছে মিস্টার গুপ্ত, কিন্তু আমার অবস্থাটা একবার বুঝুন। একে ওই হুমকি, তার উপর চুনিটার দাম প্রায় 2.25 লাখ। মহাজনকে যে এক কথায় দাম দিয়ে দেব তারও উপায় নেই। তাই মরিয়া হয়ে লোকজন ধরে লালবাজারে খবর দিয়েছি।
কথা শেষ করে চুনিলালবাবু মাথা নিচু করলেন, হাতে পিঠ দিয়ে চোখ মুছলেন কয়েকবার। রঘুপতি জিজ্ঞাসা করল, আপনারা সব জায়গা খুঁজে দেখেছেন? সিন্দুক টিন্দুক, ব্যাংকের লকার, সব? চুনিলালবাবু ঘাড় নেড়ে জ্বালানেন। হ্যাঁ। তারপর বললেন, আজ সকালেই বৌদিকে ব্যাংকে নিয়ে গিয়েছিলাম, লকারে ওটা নেই। অশোকচন্দ্রগুপ্ত ইতিমধ্যে চেয়ার ছেড়ে উঠে পড়েছিলেন। নতুন একটা সিগারেট ধরিয়ে পায়চারি করতে করতে চলে গিয়েছিলেন পাখির ঝাঁকের কাছে। রং বেরঙের পাখিগুলো দেখতে দেখতে কল্পনায় যেন ওদের ডাক শুনতে পাচ্ছিলেন তিনি। তারপর দূর থেকেই প্রশ্ন ছুড়ে দিলেন চুনিলালবাবুর দিকে, কোনো জায়গা খুঁজতে বাকি রাখেননি? সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছেন? চুনিলালবাবু বিষণ্ণ হাসলেন, বললেন, হ্যাঁ, প্রাণেই তাই তন্ন তন্ন করে খুঁজেছি। যে করে হোক চুনিটা মহাজনকে ফেরত দিয়ে আমাকে আগে প্রাণে বাঁচতে হবে। পাখিগুলো ভীষণ আগ্রহ নিয়ে দেখছিলেন গোয়েন্দাপ্রবর, আর একই সঙ্গে কি যেন ভাবছিলেন। নিচের তলা থেকে একটা বাচ্চার কান্না ভেসে এলো, সেই সঙ্গে কোনো মহিলার বকাবকির শব্দ। রঙ্গলাল বাবুও বোধহয় ব্যাপারটা নিয়ে ভাবছিলেন। তিনি হঠাৎই বলে উঠলেন, মেজদা, এমনও তো হতে পারে বর্দা মারা যাওয়ার সময় চুনিটা কোথায় আছে সেটা বলে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু রঙ্গলালবাবুর কথায় ঝটিতে ঘুরে তাকালেন থিঙ্কিং মেশিন অশোক চন্দ্রগুপ্ত। দুই ভাইয়ের দিকে কয়েক পা এগিয়ে এসে বললেন, শেষ কথাটা আপনারা ঠিক শুনেছিলেন? চুনিলাল ইতস্তত করে বললেন, আমি তো পেলি না গো বলেই মনে করেছি। গোঙানির মধ্যে স্পষ্ট করে ঠিক বোঝা যাচ্ছিল না। ভাইয়ের দিকে তাকিয়ে তিনি জানতে চাইলেন, তুই কি শুনেছিস রঙ্গ? একটু আমতা আমতা করে রঙ্গলাল বললেন, আমার আমার যেন গেলি না গো বলে মনে হয়েছিল। এর তো বাংলাটাও গণ্ডগোলের। সিগারেটে টান দিয়ে বললেন গোয়েন্দাপ্রবর, বাক্যের প্রথমটা তুই সম্বোধনে, আর শেষটা তুমি। কেমন যেন গোলমেলে মনে হচ্ছে। রঘুপতি যাদব বেশ চিন্তিতভাবে রঙ্গলালবাবুকে বলল, আপনি ওই শেষ কথাটা একবার আপনার বাড্ডার মতো করে বলে শোনাতে পারবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো কোনো শক্ত কাজ নয়। মেজদার দিকে এক পলক তাকিয়ে রঙ্গলাল সোজা গিয়ে শ্যামসুন্দরলালবাবুর চেয়ারে বসে পড়লেন। তারপর টেবিলে হুমড়ি খেয়ে পড়ে যন্ত্রণাকাতর কণ্ঠে বলে উঠলেন, গেলি না গো, গেলি না গো। ছিলে ছেঁড়া ধনুকের মতো টান টান হয়ে গেলেন অশোকচন্দ্র। হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলেন মেঝেতে। তারপর হো হো করে হেসে উঠলেন। সে হাসি আর থামতেই চায় না। ঘরের সকলেই তো অশোকচন্দ্রের কাণ্ডকারখানা দেখে হতবাক। রঘুপতি অবাক সুরে বলল, স্যার, क्या बात है, कोई चुटकुला याद आया? কোনো রকমে হাসি থামিয়ে গোয়েন্দাপ্রবর অশোকচন্দ্র বললেন, চুটকুলা মানে? চুটকি বটে রঘুপতি। আশা করি তোমার মিস্ট্রি সলভ হয়ে গেছে। চুনিলালবাবুকে লক্ষ্য করে তিনি বললেন, একটা চিমটে এনে দিন, আপনার অমূল্য চুনি বোধহয় আমি খুঁজে দিতে পারবো। কথাটা শোনা মাত্রই রঙ্গলালবাবু তীর বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পরেই তিনি ফিরে এলেন হাতে একটা লম্বা চিমটে নিয়ে, যা দিয়ে অনায়াসে কোনো দৈত্যের মাথার পাকা চুল বাছা যায়। রঙ্গলালের পিছু পিছু যিনি এলেন চেহারা দেখেই বোঝা যাচ্ছিল তিনি গজেন্দ্রলাল। চুনিলালবাবু তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে চাপা গলায় কী সব বলতে লাগলেন। কিন্তু ততক্ষণে রঙ্গলালবাবুর হাত থেকে চিমটে নিয়ে স্টাফ করা পাখিগুলোর একটার কাছে গিয়ে কাজ শুরু করে দিয়েছেন অশোকচন্দ্র। পাখিটা মাপে পায়রার চেয়ে ছোট,
মেটে রঙের শরীরে কালো ছোপ ছোপ দাগ, পেটের দিকটা সাদা, সরু আর লম্বা ঠোঁট। অশোকচন্দ্র ওদের সকলের দিকে তাকিয়ে হেসে বললেন, এই স্টাফ করা পাখিটার নাম কাদাখোঁচা। মাছ শামুক টামুক খায়, নাকি সুরে ডাকে, গ্রাম বাংলার সব জায়গাতেই দেখা যায়। এটার ডান চোখটা দেখুন, দেখেই বোঝা যায় এটা নিয়ে কারিকুরি করেছে কেউ। গোয়েন্দাপ্রভুর কথা বলতে বলতেই ডান চোখের পুঁতিটা খুঁচিয়ে তুলে চিমটে দিয়ে তার ভেতরটা আলো ভালো করে খোঁচাচ্ছিলেন। হঠাৎই বেরিয়ে পড়ল হারানো চুনিটা। মেঝেতে ঠিকরে পড়ে কয়েকবার লাফিয়ে তারপর থামল। ঘরের আলোয় ওটা লাল আভা ছড়িয়ে চিকচিক করতে লাগলো। একটা অস্ফুট শব্দ করে চুনিলালবাবু ছুটে এসে প্রায় ঝাঁপিয়ে পড়ে তুলে নিল লাল টুকটুকে পাথরটা। ওটা শক্ত মুঠোয় আঁকড়ে ধরে ঘরের সিলিংয়ের দিকে মুখ তুলে চোখ বুজে আবেগ থরথর গলায় বললেন, মা তারা, ব্রহ্মময়ী মা। তারপর পাথরটা শার্টের বুক পকেটে রেখে অশোকচন্দ্রর হাত চেপে ধরে বললেন, মিস্টার গুপ্ত, আপনি দেবদূত হয়ে আজ আমাকে বাঁচালেন। অশোকচন্দ্র হেসে বললেন, আমি নয়, আপনাকে বাঁচিয়েছেন রঙ্গলাল বাবু। উনি ঠিকই বলেছেন। শ্যামসুন্দরলাল মারা যাওয়ার সময় পেলিনাগো পেলিনাগো বলেননি, উনি বলেছিলেন গেলিনাগো গেলিনাগো। কথাটা বাংলা নয়, কাদাখোঁচা পাখির বৈজ্ঞানিক নাম। এই দেখুন, এই কার্ডে ইংরাজি আর ল্যাটিন নাম দুটোই আছে। সকলে তাকে স্পষ্ট দেখতে পেল কার্ডে লেখা দুটো নাম, ফ্যান্টেল স্পাইন আর গেলিনাগো গেলিনাগো। রঘুপতি যাদব এগিয়ে এসে অভিনন্দন জানিয়ে অশোকচন্দ্রকে বলল, স্যার, ইউ আর আ জেনিয়াস। অশোকচন্দ্র নতুন একটা সিগারেট ধরিয়ে বললেন, সে শুধু তোমার মতে রঘুপতি। নাও, এবার চলো। তো বন্ধুরা, স্টাফ করা পাখির মধ্যে থেকে লাল চুনি খুঁজে পাওয়ার গল্পটা তোমাদের ঠিক কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে পরে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমি অনিন্দিতা, সাহিত্যের আসরে আজ তোমাদেরকে এখানেই জানাচ্ছি টাটা। আগামী দিন আবার তোমাদেরকে শোনাবো দারুণ একটা গল্প। আজ তাহলে এখানেই বলছি টাটা। সবাই ভালো থেকো।